একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল। সুখের অসুখ নিলাম তোমার, চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম। কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। কালী পুজো কেমন কাটালে বলো? আলোর উৎসবে আলোর রোশনাই নিশ্চয়ই চোখে পড়ার মতো ছিল, কি তাই তো? আচ্ছা, বাজি পুড়িয়েছ নিশ্চয়। বলছিলাম কি, শব্দবাজি ফাটাওনি তো? একদম ঠিক করেছ। শব্দ নিয়ে যদি খেলতেই হয় তাহলে সেটা বাজি কেন হতে যাবে শুনি? সেটা তো গল্পও হতে পারে, তাই না? আর সেটা যদি হয় ভালোবাসার মরশুমের মঙ্গলবার দুপুরের ভালোবাসার গল্প, তাহলে কেমন হয় বলো তো? ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক আজকের গল্প, রূপকথা আনাচে কানাচ। তবে দাঁড়াও, তার আগে এক ঝলক আগামী শুক্রবারের গল্প প্রসঙ্গে বলে নিতে হবে তো নাকি? তোমরা তো ইতিমধ্যে জেনেই গেছো, শুরু হয়েছে ভালোবাসার মরশুমের পরবর্তী ধারাবাহিক গল্প প্রতিশ্রুতি। সেখানে ঋদ্ধিমা আর শুভ্রনীলের সঙ্গে তোমাদের তো আগের পর্বেই পরিচয় হয়ে গেছে। কলেজের ক্যান্টিনে দুই বন্ধুর কাছ থেকে ঋদ্ধিমা জানতে পারে তাদের গম্ভীর কেমিস্ট্রির প্রফেসর শুভ্রনীল ব্যানার্জির অতীতের রহস্য। একসময় হাসি খুশি থাকা স্যার আজ কেন এত নীরব আর রুক্ষ? ব্যক্তিগত জীবনের কিছু ঘটনার জন্যই কি শুভ্রনীল আজ এমন আইসবার্গ? শুভ্রনীলের এই রহস্য ঋদ্ধিমার মনেও কৌতূহলের জন্ম দেয়। সে সংকল্প করে যেভাবেই হোক স্যারের অতীতের সত্যিটা জেনেই ছাড়বে। ঋদ্ধিমা বুঝতে পারে না স্যারকে সে শুধু আইডল হিসেবে নয়, নিজের অজান্তেই মনের এক বিশেষ আসনে বসিয়ে ফেলেছে। অন্যদিকে শুভ্রনীল তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ রাজনন্দিনীকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় ব্যস্ত। ঋদ্ধিমাকে বারবার অবাধ্য বললেও তার মনের গভীরে কি এই মেয়েটির জন্য একটা সফট কর্নার তৈরি হচ্ছে? কে এই রাজনন্দিনী? ঋদ্ধিমা কি তার সম্পর্কে জানতে পারলে শুভ্রনীলের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারবে, নাকি সব জেনে দূরে সরে যাবে? আর ঋদ্ধিমাকে কলেজের বাইরে রোজ যে রহস্যময় ভদ্রলোক এসে বিব্রত করে, তিনিই বা কে? সব প্রশ্নের উত্তর থাকবে আগামী শুক্রবার সিরিজ প্রেমের গল্প প্রতিশ্রুতির দ্বিতীয় পর্বে। শুনতে ভুলো না কিন্তু, কেমন? জানি আর তর সইছে না, তাই তো? মনে হচ্ছে তো কখন শুরু হবে নতুন গল্প। তাই আর সময় নষ্ট করব না, চটপট একবার বলে দিই ভালোবাসার মরশুমের আরও একটা চ্যানেল ভূত চর্চা, যেখানে আমরা আপাতত প্রতি সোমবার বেলা 12টা এবং প্রতি শনিবার রাত্রি 11টায় একটা করে ভূতের গল্প নিয়ে হাজির থাকি। যদি ভালোবাসার পাশাপাশি ভূতের গল্প শুনতেও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। খুব শিগগিরই ওই চ্যানেলে শুরু হবে রহস্য রোমাঞ্চ গল্প। চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প, রূপকথা আনাচে কানাচ। আজকের গল্পের লেখক আমি, তোমাদের বন্ধু প্রীতম, আর গল্প পাঠেও রয়েছি আমি। তবে আমার সঙ্গে অন্যান্য ভূমিকায় অন্তরা তো আছেই। সঙ্গে রয়েছে মিনহাজুল, অচ্যুতা, মৌটুসি এবং শুক্লা। তাহলে চলো এবার শুরু করা যাক আজকের গল্প, রূপকথা আনাচে কানাচ। এটা হুগলি জেলার ত্রিবেণীর সেই চেনা রাস্তা যা রুদ্রাণীর কাছে প্রতিদিনের অভিশাপ। একটু শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য, বাড়িতে সামান্য সচ্ছলতার জন্য এই মেয়েটি সারা দিন অফিস করে এক রাশ ক্লান্তি নিয়ে বাড়ি ফেরে। কিন্তু যখন সন্ধ্যা নামে
আর জুট মিলের বস্তির পাশ দিয়ে রাস্তা হাঁটে, তখন মনে হয় জীবনটা যেন থমকে যাওয়া এক ভয়ঙ্কর স্ক্রিন প্লে। মিলের রমরমা আজ অতীত। একসময় অসংখ্য মানুষের জীবন জীবিকা ছিল এই গঙ্গার ধারের জুট মিলগুলো। সময়ের সঙ্গে সঙ্গে সেগুলোর প্রয়োজন ফুরিয়েছে। আজকাল পাটজাত দ্রব্যের চাহিদা কমার জন্য একে একে জুট মিলগুলো বন্ধ হতে থেকেছে। মালিকপক্ষ নিজেদের লাভ ক্ষতির হিসেব করে কর্মী ছাঁটাই করেছে অজস্র। তার ফল ভোগ করেছে রুদ্রাণীর বাবার মতো বহু গরিব মানুষ, যাদের হঠাৎ কোনো একদিন সকালে অফিস পৌঁছে শুনতে হয়েছে যে চাকরিটা আর নেই। পরিবার পরিজন নিয়ে পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকেনি সেদিন। তৈরি হয়েছে এক মহাশূন্যতা। কিন্তু সেই শূন্যস্থান পূরণ করেছে অন্ধকার গলিগুলোর গুন্ডামি। আর সেই গুন্ডামির কেন্দ্রে রয়েছে রিতেশ তিওয়ারি। রুদ্রাণী ভালো করেই জানে আজ সে ফের পথ আটকে দাঁড়াবে। জুট মিলের কলোনির রাস্তাটা যেখান থেকে শুরু হয় সেখান থেকে বেশ কিছুটা ফাঁকা রাস্তা। কিছু পুরনো বাড়ি থাকলেও সেগুলো সময়ের সঙ্গে সঙ্গে পরিত্যক্ত। আর সেই সুযোগে এই জায়গাগুলো এখন অসামাজিক কার্যকলাপের আখড়া হয়ে দাঁড়িয়েছে। এখানেই রিতেশ তার দলবল নিয়ে সন্ধেবেলার আমোদ প্রমোদে ব্যস্ত হয়ে পড়ে কোনো কোনো দিন। কানে এলো একটা পুরনো বাইকের ছুটে আসার শব্দ। রুদ্রাণী মাথা নিচু করে হাঁটছিল। সে জানে এই মুহূর্তে দাঁড়িয়ে পড়লে সাহস দেখানো হয়ে যায়, কিন্তু তার পিছু ছাড়ল না সেই আতঙ্ক। বাইকটা একেবারে তার পিছনে এসেই থামল। এই যে সুন্দরী, কোথায় যাচ্ছ? এত তাড়া কিসের? আজ বুঝি তাড়াতাড়ি ছুটি হয়ে গেল? তুমি আবার এসেছো? আমাকে বিরক্ত করছো কেন তুমি? আমি কিন্তু পুলিশে জানাতে বাধ্য হব রিতেশ। আর আর তোমার সাহস কি করে হয় এইভাবে বাইক নিয়ে আমার ঠিক সামনে এসে দাঁড়িয়ে পড়ার? ছাড়ো, আমার রাস্তা ছাড়ো, বাড়ি যাব আমি। ছি ছি, পুলিশ? তোমার মতো ফুটফুটে চানা দেখে আমি একটু আদর আপ্যায়ন করব আর তুমি পুলিশকে ডাকবে? এটা আমার এলাকা রুদ্রাণী, এখানে আমার কথা চলে। তুমি খুব ভালো করেই জানো এই বস্তির কোনায় কোনায় আমাদের দলের লোক ছড়ানো। এক ইশারায় তোমায় খবর করে দেব। রুদ্রাণীর মনে তখন একই সঙ্গে ভয় আর রাগ মাথা চাড়া দিয়ে উঠছে। মেধাবী মেয়েটা জানে এই লোকটা রাজনৈতিক মদতপুষ্ট, কিন্তু বাবার অসুস্থতা আর মায়ের মারণ রোগের কারণে ভেঙে পড়ার অধিকার তার নেই। সে একটা মুহূর্ত থমকে দাঁড়ালো, সাহস সঞ্চয় করল। আমি কাজ করে ফিরছি রিতেশ, আমার আর তোমার মধ্যে কোনো সম্পর্ক নেই। আমাকে ফলো করা বন্ধ করো। তোমাকে কে অধিকার দিয়েছে আমার রাস্তা আটকে এভাবে দাঁড়িয়ে পড়ার? অধিকার? হ্যাঁ, অধিকার আমার নিজের হাতে তৈরি। শোনো, লোকে বলে তুমি নাকি খুব মেধাবী। অত বিদ্যে নিয়ে কি হবে? শেষে তো এই বস্তির কাদা পেরোতেই হচ্ছে। তোমার এই সৌন্দর্য, তোমার এই পড়াশোনা, ওসব আমার কাছে এক নিমেষে শেষ হয়ে যাবে। রিতেশ এক পা এগিয়ে এলো, রুদ্রাণীও এক পা পিছিয়ে গেল। আমি তো বলেই দিয়েছি তুমি আর কোথাও বিয়ে করতে পারবে না। কেন মিছিমিছি অন্য ছেলের সঙ্গে পাকা কথা বলছে তোমার বাড়ির লোক? তোমার মা বাবা কি জানে না ত্রিবেণীতে রিতেশ তিওয়ারির কথার ওপরে কথা বলা যায় না? তুমি আমার, শুধু আমার। একদিন তুলে নিয়ে যাব তোমাকে, দেখব কে বাঁচায়। তুমি কি ভেবেছো আমি একটা খেলার পুতুল? সাহস থাকলে এসো। আমি একা মেয়ে হতে পারি, কিন্তু ভয় পাওয়ার পাত্রী নই।
আমার শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি তোমার সাথে লড়াই করব। আমার বাবা মা আমার ভরসা, তাদের অসম্মান করার সাহস যেন তোমার না হয়। ও, নাটক করছো, তেজ দেখাচ্ছ? এতদিন তো চুপ করে থাকতে দেখেছি। একটা সামান্য জুট মিলের কর্মচারীর মেয়ে কিসের তো তেজ? জানো না, তোমার বাবা মাকে একদিন আমিই কাছ থেকে ছাঁটাই করিয়েছি। জুট মিলটা এখন আমাদের হাতের মুঠোয়। মিথ্যে কথা। বাবার চাকরিটা চলে যাওয়ার পেছনে তুমি ছিলে। তুমি মিথ্যে বলছো। আমি কোনো মিথ্যে কথা বলি না রুদ্রাণী, তোমার বোধহয় জানা নেই। আমার বাবা দীনেশ তিওয়ার। তোমার বাবা যে জুট মিলে কাজ করত সেখানকার শেয়ার হোল্ডার। তোমার বাবার চোখে ছানি পড়ুক বা তোমার মায়ের রোগ বাড়ুক, আমার কিছু আসে যায় না। কিন্তু তুমি যদি আমার না হও, তাহলে তোমার এই পরিবারটাকেও পথে বসাবো আমি। তোমার চাকরিটা, তোমার ভবিষ্যৎ সব শেষ হয়ে যাবে। রিতেশের চোখে ঠান্ডা হিংস্রতা। এই প্রথম রুদ্রাণী জানল তার পরিবারের দুর্দশার পিছনেও এই নোংরা লোকটার হাত ছিল। তার রাগ এখন প্রতিশোধের আগুনে জ্বলছে। কিন্তু এই মুহূর্তে তার কাছে পরিস্থিতি থেকে বাঁচার একটাই রাস্তা, পালানো। রাস্তার কুকুরগুলো হঠাৎ চেঁচিয়ে উঠল। দূর থেকে একটা পুলিশের পেট্রোলিং ভ্যানের ক্ষীণ আওয়াজ আসছে। ঠিক আছে, আজ রেহাই দিলাম, কিন্তু মনে রেখো, সেই ছেলে যদি তোমার পাশে দাঁড়াতে আসে, তবে সেও কিন্তু আমার হাতে বাঁচবে না। শেষ সতর্ক করে দিলাম। রিতেশ দ্রুত বাইক স্টার্ট করল। বাইকের ইঞ্জিন তীব্র শব্দ তুলে দূরে মিলিয়ে গেল। রিতেশ চলে যেতেই রুদ্রাণী যেন হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু তার মনে এখন নতুন ভয়। রিতেশ শুধু একজন বখাটে ছেলে নয়, সে তার পরিবারের দুর্ভাগ্যের কারণ। মা কেন যে তড়িঘড়ি অম্বরীশের সঙ্গে বিয়ের কথা বলল, চাকরি ছাড়ার শর্ত আর এই রিতেশের হুমকি, দুদিকেই তার পরিবার বিপন্ন। রুদ্রাণী আবার হাঁটতে শুরু করল, কিন্তু তার জুতোর শব্দ এখন আরো জোরে, যেন সে এক অজানা শঙ্কার থেকে পালাচ্ছে। ভয়ের সঙ্গে মিশে যাচ্ছে ভবিষ্যতের চিন্তা। আমাকে আমাকে শক্ত হতে হবে। বাবা মায়ের জন্য আমাকে একটা উপায় বের করতেই হবে। প্রতিদিনের চেনা ভঙ্গিতে দরজায় টোকা দিল রুদ্রাণী। তার এই দরজা খটখটের আওয়াজটা খুব ভালো করেই চেনেন তার মা। অফিস থেকে ফিরে এই সময় রুদ্রাণী এভাবেই ডাকে তার মাকে। মা সাড়া দিলেন। কে? রুদ্রাণী, এলি? আয় আয়, ভেতরে আয়, তোর জন্য একটা ভালো খবর আছে। রুদ্রাণী ঘরে ঢুকল। বাইরের উত্তেজনার রেশ তখনও তার শরীর জুড়ে, কিন্তু ঘরের ভেতরে এক অন্য নীরব যুদ্ধ চলছে, যা আরও ভয়ঙ্কর। ত্রিবেণীর জুট মিলের কলোনির এই ছোট্ট ঘরটি তাদের শেষ আশ্রয়। বাবা এককালে জুট মিলের কর্মী ছিলেন। সামান্য মাইনে, তা দিয়ে কোনো মতে চলত তাদের দিন। কিন্তু জীবনটা রুদ্রাণীর মেধার মতো মসৃণ পথে চলেনি। এই ছোট্ট ঘরটায় এখনো তারা গোটা পরিবার মিলে সংগ্রাম করে চলেছে। জানা নেই এর শেষ কোথায়। হ্যাঁ মা, আমি এসে গেছি। কি করছো তুমি? আয় মা, আয়। এই তো সবে 5 মিনিট হলো ভাতটা বসিয়েছি। তোর বাবার ওষুধটা কখন দিবি রে? আজ শরীরটা একদম ভাল লাগছে না। রমাদেবীর কণ্ঠস্বর শুনেই বোঝা যায় তিনি নিজেও বেশ শারীরিকভাবে দুর্বল। এই রোগ শুধু তার শরীর নয়, এই পরিবারের মেরুদণ্ডটাই ভেঙে দিয়েছে। অন্যদিকে রুদ্রাণীর বাবা জুট মিলের শ্রমিক ছিলেন,
সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে ভেঙে গেছে শরীর। যে মিলকে তিনি জীবনের সবটুকু দিয়েছেন, সেই মিলই একদিন তাকে একেবারে নিংড়ে নিল। আর যখন সব কিছু শেষ, যখন তার আর কোনো দিকে যাওয়ার উপায় নেই, তখন তাকে ছুঁড়ে ফেলে দিল আস্তা কুড়ে, ছাঁটাই করে দিল ওরা। এখন সারা দিন শুধু একই চিন্তা, এই নরকের মতো কঠিন পরিস্থিতি থেকে মেয়েটাকে কি করে বের করবে, একটা ভালো ঘরে মেয়েটাকে কি করে বিয়ে দিয়ে যাবে, মেয়ের বাকি জীবনটা সুনিশ্চিত কি করে করবে। সেটা যদি মৃত্যুর আগে না করে যেতে পারে, তাহলে তো মরেও শান্তি পাবেন না সুশান্তবাবু। সুশান্তবাবু প্রায়ই রমা দেবী অর্থাৎ রুদ্রাণীর মাকে একই কথা জিজ্ঞাসা করেন, রুদ্রাণীর বিয়েটা কি করে সামলে নেওয়া যায়। অবশ্য রমা দেবী তাতে বিরক্ত হন, বলেন, দেখেছিস, এই সারাক্ষণ একই কথা, তোর বিয়েটা কি করে দিয়ে যাবে। তুই শুধু এটুকু শান্তি দে মা আমাদের। মা, এ কি? গায়ে তো তোমার তো জ্বর রয়েছে। বাবা, তুমি এমন ভাবে বলো না তো সব সময়, আমি তো তোমাদের সঙ্গে আছি। রুদ্রাণী ওদের জীবনের একমাত্র ভরসা। মেধা আর রূপ দুই আছে তার, কিন্তু দারিদ্রতা তাকে উচ্চশিক্ষার সুযোগটুকু দেয়নি। জুলজি অনার্স শেষ হতেই বাধ্য হয়ে তাকে চাকরি নিতে হয়, ফার্মাসিউটিক্যাল কোম্পানির চাকরি। সামান্য মাইনেই এখন তিনজনের জীবনের একমাত্র চাবিকাঠি। অথচ এই সামান্য চাকরিটাই তার জীবনের সবচেয়ে বড় ঝুঁকি তৈরি করেছে। রুদ্রাণী মায়ের পাশে বসল। ফ্যানের ঘর ঘরে শব্দটা বড় একঘেয়ে লাগছে। হ্যাঁ রে, আজ রাস্তায় তোকে কেউ বিরক্ত করেনি তো? তোর মুখটা ওরকম শুকিয়ে আছে কেন বল দেখি। না মা, কেউ বিরক্ত করেনি, একটু কাজ ছিল তাই দেরি হলো। আমার কাছে লুকোস না মা, তোর চোখ দেখে আমি সব বুঝতে পারি। ওই লোফারটা রীতিশ নাকি নাম যেন, আজ আবার এসেছিল না রে? নীরবে দীর্ঘশ্বাস ফেলে রুদ্রাণী, তারপর সত্যিটা বলতে বাধ্য হয়। এসেছিল, আজ একটু বেশিই বাড়াবাড়ি করছিল। সে নাকি আমাকে অন্য কারোর সঙ্গে বিয়ে করতেই দেবে না, আমাকে কিডন্যাপ করে নিয়ে যাবে। আর আজ এমন কথা বলেছে মা, আমার বুকটাও কেঁপে উঠেছে। কি বলেছে রিতেশ? ও বলল বাবাকে নাকি চাকরি থেকে ওই ছাঁটাই করিয়েছে, আর ও নাকি আমাদের পরিবারকে পথে বসিয়ে ছাড়বে যদি না আমি ওর সঙ্গে বিয়ে করি। মায়ের হাতে ধরে থাকা গ্লাসটা কেঁপে উঠল। সর্বনাশ, আমি জানতাম এই লোকটা কিছু না কিছু ষড়যন্ত্র করেছে। সামান্য জুট মিলের কর্মী, এভাবে কি তার চাকরি যায়? রাজনীতি, গুন্ডামি, এই সব কিছু ঢুকে পড়েছে। মা তুমি শান্ত হও, তোমার তো শরীর খারাপ করবে। আমি কি করে শান্ত হব বল দেখি? আর তো বেশি দিন হাতে নেই মা। তোর বাবাও তো চোখে দেখতে পায় না। তোকে যদি একটা ভালো আশ্রয় রেখে যেতে না পারি, তাহলে যে মরেও শান্তি পাবো না। তোকে এই অভিশাপের জীবন সারা জীবন বয়ে বেড়াতে হবে। মায়ের যন্ত্রণা রুদ্রাণীর কাছে পাহাড়ের মতো ভারী হয়ে ঠেকল। রমাদেবী জীবন দিয়ে উপলব্ধি করেছেন রুদ্রাণীর নিরাপত্তা এই বাড়ির চৌকাঠ পর্যন্ত। একমাত্র দ্রুত বিয়ে দিলেই এই বিপদ থেকে মুক্তি পাওয়া যেতে পারে বলে তিনি মনে করছেন এই মুহূর্তে। আমি আর দেরি করব না। আজই অম্বরীশদের বাড়িতে পাকা কথা দিতে হবে। পাকা কথা? এত তাড়াতাড়ি কেন মা? শোন, ওর বাবা আজ ফোন করেছিলেন, বলছিলেন তোকে খুব পছন্দ হয়েছে ওদের। খুব ভালো ঘর, ওদের নিজেদের ব্যবসা। তোর রূপে গুণে ওরা তোকে যোগ্য মনে করেছে। তোকে ওদের বাড়ির বৌমা বানাতে চায়। কিন্তু মা, ওর যে শর্তটা আমাকে চাকরি ছাড়তে হবে, সেটা মানলে চলবে কি করে?
আমার সামান্য রোজগারে তোমাদের ওষুধ চলে, সংসার চলে। আমার চাকরি না থাকলে তো। তোর চাকরি ছাড়তে হবে না, আমি ওর বাবার সঙ্গে কথা বলবো কিছুদিন পর থেকে, সে যেন তোর কিছু একটা ব্যবস্থা করে দেয়। এখন না হয় মেনে নেবে না, কিন্তু রিতেশের হাত থেকে তো মুক্তি, আমাদেরকেও আর চিন্তা করতে হবে না। তোর একটা ভালো শ্বশুরবাড়ি দরকার, আর ওরা তো যৌতুক হিসেবে শুধু একটা খাট বিছানা আর সামান্য কিছু চেয়েছে। দীর্ঘ নীরবতা নেমে আসে ঘর জুড়ে। চাপা কান্নাটা যেন ভিতর থেকে ডুকরে বেরিয়ে আসতে চাইছে। মা, খাট বিছানা আর সামান্য কিছুর মানে কি? সেটা জোগাড় করতেও তো আমাকে এখন ধার করতে হচ্ছে। জমানো টাকা তো সব তোমার চিকিৎসায় শেষ। আর বাইকও দিতে হবে। কি আশ্চর্য! হ্যাঁ রে মা, ছেলের ব্যবসার জন্য বাইকটা নাকি খুব দরকার। এখন একটু কষ্ট কর, দেখিস সব ঠিক হয়ে যাবে। অম্বরীশ ছেলেটা খুব ভালো ছেলে, দেখতেও সুন্দর জানিস। রুদ্রাণীর চোখে তখন স্পষ্ট দুটো ছবি। একদিকে তার বাবা মায়ের জীবন বাঁচানোর তাগিদ, অন্যদিকে নিজেকে রিতেশের হাত থেকে মুক্ত করার তীব্র আকাঙ্ক্ষা। এই দুটো কারণেই সে যেন নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়েতে সায় দিতে বাধ্য হলো। চাকরি ছাড়ার ঝুঁকি নিয়েও মায়ের শান্তির জন্য সে তৈরি। ঠিক আছে, তুমি যদি বলো তাহলে আমি রাজি। তুমি তোমার শরীর খারাপ করো না। আমি অম্বরীশের সঙ্গে কথা বলতে চাই, একবার দেখতে চাই ছেলেটাকে। দেখবি নিশ্চয়ই দেখবি। কালই অম্বরীশের বাবাকে বলবো, তোরা দেখা কর। তোর জন্য কত কি গয়না করাতে হবে, তারও তো একটা হিসেব করতে হবে। গয়না? হ্যাঁ, গয়না তো লাগবেই। আমার জমানো টাকাটা আর কিছু ধারও তো করতে হবে। ক্যাটারিং এর জন্য তো লোক ঠিক করতে হবে। ক্যাটারিং? ও হ্যাঁ, তাই তো। তোর মাসি না সুদর্শন নামের একজন কারোর কথা বলছিল, তার নাকি খুব নামডাক হয়েছে ইদানিং। আমাদের এখানেই তো থাকে রে, খাওয়া দাওয়া নাকি বেশ ভালো ওদের। তোর মাসি না ফোন নাম্বারটা দিয়ে গেল, কোথায় যে রাখলাম। এই দেখ, দেখেছিস টিভির টেবিলের তলায় রেখে দিয়েছি। এই নে নাম্বারটা ধর তো, সময় করে ফোন করিস কিন্তু। রুদ্রাণীর মাথায় তখন হিসেবের নানান রকম অঙ্ক ঘুরছে। বাইক, খাট, আলমারি, গয়না সবটাই তার সাধ্যের একেবারে বাইরে। কিন্তু রিতেশের হুমকি আর মায়ের অসুস্থ মুখ তাকে পিছু হটতে দিচ্ছে না। এই বিয়ে যেন তার জীবন বাঁচানোর শেষ চেষ্টা। অম্বরীশকে সে ভালোবাসে না, তাকে সে চেনেও না, তবুও সে এখন তার পরিত্রাতা। সেই অম্বরীশ, হয়তো এই অম্বরীশ রুদ্রাণীর জীবনের শেষ আশা হয়েই এসেছে। ঠিক আছে মা, আমি এখনই ক্যাটারিং এর মালিক সুদর্শনকে ফোন করছি। আর গয়নার দোকানেও তো একবার যেতে হবে। তো চিন্তা করিস না মা, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। দেখিস তোর জীবন এবার আলোয় ভরে উঠবে। না, রমাদেবী হয়তো জানেন না যে আপাত স্বস্তি তিনি খুঁজছেন, তার আড়ালে অপেক্ষা করছে আরও এক চরম আঘাত। মেয়েটা বিয়ে করতে গিয়ে সম্পূর্ণ নিঃস্ব হয়ে যাবে। তারপর সত্যি সত্যি ওদের পরিবারের কি অবস্থা হবে তা এখনো হয়তো ধারণা করতে পারছেন না রমাদেবী। রুদ্রাণী তখনও আশায় বুক বেঁধেছে, হয়তো অম্বরীশই তার জীবনের অন্ধকার দূর করবে। মায়ের আগ্রহ আর রিতেশের ভয়ঙ্কর হুমকির মুখে রুদ্রাণী অবশেষে রাজি হয়েছে অম্বরীশকে দেখতে। গুপ্তিপাড়া এবং ত্রিবেণীর দূরত্ব বেশি নয়। একটি সাধারণ রেস্তোরাঁয় প্রথম দেখা হলো ওদের। রুদ্রাণীর চোখে মুখে সৌন্দর্যের ঔজ্জ্বল্য থাকলেও তার ভেতরে চাপা উদ্বেগ আর জীবনের কঠিন বাস্তবতার ছাপ স্পষ্ট। অন্যদিকে অম্বরীশ বেশভূষায় বাবুয়ানা,
কিন্তু চোখ মুখে কেবল ব্যবসার হিসেব ছাড়া আর কিচ্ছু লেখা নেই। ব্যবসা বাণিজ্য ছাড়া ছেলেটা খুব একটা কিছুই বোঝে না। পরিবার পরিজন, বিয়ের মতো সামাজিক অনুষ্ঠান, এসব শুধুমাত্র ঘটমান বর্তমান তার কাছে। হ্যাঁ বলুন, আপনি রুদ্রাণী? আপনার মাসি আপনার প্রসঙ্গে অনেক কথা বলেছেন। আপনি নাকি সায়েন্স নিয়ে পড়েছেন? হ্যাঁ, বিএসসি জুলজি অনার্স, আর এখন একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব করছি। আপনারাও তো ব্যবসার সঙ্গেই যুক্ত। শুধু যুক্ত নই, আমাদের বংশ পরম্পরার ব্যবসা, চাল ধান সার এইসব নিয়েই কারবার। আমাদের যা নাম ডাক, ত্রিবেণীর ওদিকটা একবার খোঁজ নিয়ে জানতে পারবেন। আমার বাবা সব সময় বলেন, মান সম্মানই আসল। অম্বরীশের কথায় রুদ্রাণীর যেন দম বন্ধ হয়ে আসছে। সে জানতে চাইছিল তার পরিবারের ভবিষ্যৎ নিয়ে, আর অম্বরীশ কথা বলছে কেবল মান সম্মান আর ব্যবসা নিয়ে। কিন্তু তাকে মূল প্রসঙ্গে আসতেই হবে। দেখুন, একটা খুবই জরুরি কথা। আপনার বাবার সঙ্গে যখন কথা হয়েছিল তখন একটা শর্তের কথা উঠে এসেছিল। আমার আমার চাকরিটা। হাত তুলে রুদ্রাণীকে থামিয়ে দেয়। কিছুটা বিরক্তি নিয়ে অম্বরীশ বলে ওঠে, ও হ্যাঁ, ওই চাকরিটা। দেখুন, আমার বাবা স্পষ্ট বলে দিয়েছেন, আমাদের পরিবারের একটা ঐতিহ্য আছে। বৌমা হবে বাড়ির লক্ষ্মী, সে কেন অন্য লোকের কাছে গিয়ে খেটে মরবে? এটা আমাদের মানের ব্যাপার। বিয়ে হয়ে গেলে চাকরিটা ছেড়ে দিতে হবে। আর তাছাড়া শুনেছি আপনার তো খুব একটা মাইনেপত্র বেশি নয়, ওই 1015 টাকায় আজকাল আর কি হয় বলুন তো? গলার কাজটা শুকিয়ে আসে রুদ্রাণীর। ওই 15,000 টাকাই তাদের তিনজনের জীবনটাকে কোনো মতে বাঁচিয়ে রেখেছে। ও থেকেই আজ একটু একটু করে সঞ্চয় করে বিয়ের পিঁড়ি পর্যন্ত বসতে পারবে মেয়েটা। দম বন্ধ হয়ে আসছে রুদ্রাণীর। এরপর কি হবে? কোন অজানা পথে আবার হাঁটতে চলেছে ও? কিন্তু আমার চাকরিটা ছাড়া তো অসম্ভব। আপনি হয়তো জানেন না, আমার বাবা চোখে ভালো দেখতে পায় না, আর মায়েরও শরীরের যা অবস্থা, এই মুহূর্তে আমার সামান্য রোজগারই ওদের চিকিৎসার একমাত্র ভরসা। আমার চাকরিটা চলে গেলে ওরা তো একেবারে অথই জলে পড়বে না। আরে, এই সামান্য ব্যাপার নিয়ে চিন্তা করছেন কেন? আমরা হলাম প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবার, সামান্য টাকার জন্য চিন্তা করতে হবে না। আপনার বাবা মাকে বরং বুঝিয়ে বলুন আপনার বিয়ে হয়ে যাচ্ছে, তাদেরও তো একটা দায়িত্ব কর্তব্য বলে ব্যাপার রয়েছে নাকি? কিভাবে বোঝাবো? যদি চাকরি ছাড়তেই হয় তাহলে আমার বাবা মায়ের ওষুধের খরচ, সংসারের খরচ, সে তো আপনাদেরকেই দেখতে হবে। আমরা খুব সাধারণ মানুষ, সেই সাহায্যটা আপনারা কিভাবে করবেন? দেখুন রুদ্রাণী, এই ধরনের কথাবার্তা এই প্রথম দেখছি। আমাদের ব্যবসা আছে, অর্থবিত্ত সব আছে, কিন্তু আমার বাবা সব সময় বলেন বাড়ির বউয়ের বাপের বাড়ির পরিবারকে সরাসরি টাকা পয়সা দেওয়াটা আমাদের ঐতিহ্যের বিরুদ্ধে। লোকের কাছে ছোট হতে হয়। কিন্তু মানুষের জীবন তো ঐতিহ্যের থেকেও বেশি জরুরি। আপনার ব্যবসার টাকাতেই তো আপনার পরিবার চলে, ঠিক যেমন আমার চাকরির টাকায় আমার পরিবার চলে। এখন চাকরিটা বন্ধ হয়ে গেলে একমাত্র ভরসা আপনার ব্যবসা। আমার পরিবারের জীবন না হলে বাঁচবে কিভাবে? আর তাছাড়া বিয়ের যৌতুক হিসাবে আপনাদের খাট, বিছানা, আলমারি, মোটর বাইক এগুলো জোগাড় করতে গিয়েই তো একেবারে নিঃস্ব হয়ে যেতে হবে আমাদের। আপনি বুঝতে পারছেন না, আমরা যৌতুক হিসেবে যে জিনিসগুলো নিচ্ছি, যেমন বাইক, খাট, বিছানা, এগুলো আমাদের কাজের সুবিধার জন্য। আর আপনার জন্য যা গয়নাগাটি হবে সেটা তো আমাদের মান রক্ষা করবে। এই যে বাইকটা পেলে আমাদের ব্যবসার কাজে সুবিধা হবে, এটাই তো পরোক্ষ সাহায্য। রুদ্রাণীর মনে হলো যেন সে ভুল মানুষের সামনে বসে আছে। অম্বরীশের চোখে কোনো সহানুভূতি নেই, কেবল ব্যবসার হিসেব নিকেশ। তার কাছে রুদ্রাণী যেন একটি পণ্যের মতো, যাকে বিয়ে করলে তার পারিবারিক মান বাড়বে এবং বাইক, খাট, বিছানার মতো কিছু কাজের সুবিধার জিনিস আসবে বাড়িতে।
তার মানে আমি চাকরি ছাড়লে আমার বাবা মায়ের ভবিষ্যৎ অনিশ্চিত জেনেও আপনি আপনার শর্ত থেকে সরবেন না? না, আমি একটা কথা স্পষ্ট করে দিচ্ছি, আপনার মতো সুন্দরী এবং মেধাবী বউ আমার প্রয়োজন, কিন্তু নিয়মের বাইরে যাওয়া চলবে না। আর একটা কথা, আপনারা তো সব ব্যবস্থাই করেছেন, ক্যাটারিং এ কোনো কমতি যেন না থাকে। বুঝতেই পারছেন, আমাদের আত্মীয় স্বজন মিলে অন্তত 70-80 জন বরযাত্রী যাবে। তাদের যত্ন আত্মীতে যদি খামতি থেকে থাকে তাহলে কিন্তু আপনার বাড়ির নিন্দে হবে। আর তাছাড়া আমাদের মতো সম্ভ্রান্ত পরিবারে খুব একটা সস্তা ক্যাটারিং করলে কিন্তু মান সম্মান নিয়ে টানাটানি করবে। দেখবেন যেন বিয়ের দিনের সন্ধ্যার খাবার দাবার নিয়ে কেউ কোনো অভিযোগ জানানোর জায়গায় না থাকে, ঠিক আছে? হ্যাঁ, আমরা তো আমাদের মতো আপ্যায়নের ব্যবস্থা করবই, কিন্তু ব্যাস, তাহলেই হবে। আমার বাবার কাছে যেন কোনো খুঁত ধরা না পড়ে, মনে রাখবেন, আমার মান সম্মানের ব্যাপার। আচ্ছা, আমার একটা মিটিং আছে, আজ উঠি। খুব শিগগিরই নিশ্চয়ই বিয়ের ডেট ফাইনাল হয়ে যাবে, তারপর না হয় আবার দেখা হবে। অম্বরীশ বেরিয়ে গেল। রুদ্রাণীর চোখে তখন অবিশ্বাস আর হতাশা। এই ছেলেটিকে সে কোনোভাবেই ভালো তো বাঁচতে পারবে না, কিন্তু বাইরে অপেক্ষা করছে রিতেশ নামের এক ভয়ঙ্কর বিপদ। রুদ্রাণীর আর কোনো রাস্তা খোলা নেই। এই মুহূর্তে অম্বরীশের শর্ত মেনে নেওয়া ছাড়া তার সামনে আর কোনো উপায় নেই। রুদ্রাণী চুপ করে বসে আছে। মা, তোমাকে কি বলবো, এই মানুষটা শুধু মান সম্মান আর ব্যবসা বোঝে। আমার বাবা মায়ের জন্য ওর কোনো অনুভূতিই নেই, কিন্তু রিতেশের হাত থেকে বাঁচার জন্য আমাকে বিয়েটা করতেই হবে। বিষণ্ণ মনে এক রাশ চিন্তা নিয়ে বাড়ি ফিরে আসে রুদ্রাণী। জানে না কোন অজানা ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে ও আবার। কি রে, কি হলো রুদ্রাণী? কেমন দেখলি রে অমরেশকে? কথা হলো তোদের? হ্যাঁ মা, কথা হলো। ভালো ছেলে, দেখতেও সুন্দর। আমি জানতাম এবার তুই নিশ্চিন্তে সংসার করবি। রিতেশ তোর ধার কাছ দিয়েও আর ঘেঁষবে না। মা, ওর একটা কথাই আমার মন খারাপ করে দিল। ও কিন্তু চাকরি ছাড়ার শর্তটা কিছুতেই ছাড়লো না। ও মা, ছাড়বে কেন? তুই তো জানিস। তুই বরং এখন চুপ করে থাক, আমি পরে ওর বাবাকে সব বুঝিয়ে বলবো। দেখিস সব ঠিক হয়ে যাবে। তোর ভবিষ্যৎ আমি নষ্ট হতে দেব না রে। ঠিক আছে মা, আমি রাজি। তুই আমার লক্ষ্মী মেয়ে। এবার উঠে ওই ক্যাটারিংয়ের সুদর্শনকে একবার ফোন করতো। তোর মাসি আজ এসেছিল, জিজ্ঞেস করছিল তুই ফোন করেছিস কি না। সোমা বলছিল তার নাকি খুব নাম ডাক। তুই তাকে বল না, কিছু যেন খামতি না হয়। এটা কিন্তু আমাদের মান সম্মানের ব্যাপার। ধার দেনা যা হচ্ছে তা হোক, ও আমি ঠিক পরে শোধ করে দেবো। অম্বরীশের শর্ত এবং মায়ের জোর, এই দুইয়ের কাছে রুদ্রাণী হার মানল। সে জানে এই বিয়ে তার পরিবারকে চরম বিপদের মুখে ঠেলে দেবে, কিন্তু রিতেশের থেকে তো মুক্তি, তাই এমন ঝুঁকি তাকে নিতেই হবে। রুদ্রাণী ফোনটা হাতে নিয়ে ডায়াল করল সুদর্শনের ক্যাটারিংয়ের ফোন নাম্বার। আগে থেকে কথা বলে বুক না রাখলে সমস্যায় পড়বে পরে। হ্যালো, সুদর্শন বাবু বলছেন? আমি রুদ্রাণী বলছি। আমাদের বিয়ের ক্যাটারিং। হ্যাঁ, আমি চাই মানে যা কিছু হচ্ছে সব যেন এলাহি হয়। আমার সাধ্যের বাইরে গিয়েও আমি মান রাখতে চাই। ও আচ্ছা আচ্ছা, নমস্কার, বুঝতে পেরেছি। আপনার মাসি আসলে আমার পূর্ব পরিচিত, আমায় বলেছিলেন আপনাদের কথা। কিন্তু এলাহি মানে রুদ্রাণী, আমি আপনার পরিবারের পরিস্থিতি কিছুটা হলেও আপনার মাসির মুখে শুনেছি। আমি বলি কি, আপনাদের এত ধার দেনা করার প্রয়োজন নেই। ওই সামান্য কিছু মেনুতে রাখলেই তো চলে, না হলে কিন্তু পরে চাপে পড়বেন। না না সুদর্শন বাবু, আপনি শুধু আমার কথা মতো সব ব্যবস্থা করুন, বাকিটা আমি দেখে নেব। রুদ্রাণী তখনও জানে না
সামান্য একটা কেটারিংয়ের বিল বাড়তে বাড়তে একসময় আকাশ ছুঁয়ে যাবে। তারপর তার জীবনে নেমে আসবে নতুন আর এক বিপত্তি। অবশেষে অম্বরীশের পরিবারের সঙ্গে বিয়ের কথা পাকা হয়ে গেছে। কোম্পানিতে প্রাথমিকভাবে রুদ্রাণী চাকরি ছাড়ার প্রসঙ্গে জানিয়েও দিয়েছে। আর মাত্র মাস দুয়েক পর বিয়ে। ততদিন অবশ্য চাকরিটা বজায় থাকবে, কিন্তু তারপর পরিস্থিতি চাকরিটা ছাড়তে বাধ্য করবে রুদ্রাণীকে। তাই ওর মন শান্ত হয়নি, বরং ধার দেনা আর হিসেবের খরচে তার রাতের ঘুম কেড়ে নিয়েছে। এদিকে মায়ের নির্দেশ, মান সম্মান রক্ষা করতে এলাহি আয়োজন চাই। তাই রুদ্রাণী আজ কেটারিংয়ের ব্যবস্থা পাকা করতে এসেছে সুদর্শনের অফিসে। সুদর্শন স্থানীয় এক যুবক, যার ব্যবসা বেশ নাম করেছে। তবে সে তার পেশায় অত্যন্ত সৎ এবং হিসেবী, কিন্তু ভারী মেজাজি স্বভাবের মানুষ সে। লম্বা চওড়া চেহারা, তার দানবীয় গঠন যেন তার ব্যক্তিত্বের দৃঢ়তাকে ফুটিয়ে তোলে। সামনে এসে দাঁড়ালে যেন রক্ত জল হয়ে যায় মানুষের, কিন্তু কথায় বার্তায় অত্যন্ত ভদ্র এবং মার্জিত। তবে রেগে গেলে একেবারে তাণ্ডব করে দিতে পারে মানুষটা, অন্তত বাইরে থেকে দেখে তেমনটাই মনে হয়। সুদর্শন বাবু, আমি রুদ্রাণী, ফোন করেছিলাম। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। আসুন রুদ্রাণী, বসুন। আমি আপনার মেনুর একটা ড্রাফট তৈরি করেছি। দেখুন, আপনাদের পরিবারের পরিস্থিতি আমি জানি, তাই আমি একটা সস্তা অথচ মানসম্মত প্লেটের তালিকা তৈরি করেছি। মাংস, মিষ্টি, মাছ সবই থাকবে, কিন্তু পরিমাণের উপর একটু জোর দিয়েছি। এতে কিন্তু খরচটা আপনার অনেক কম হবে। ওই ধরুন, প্রথম পাতে ডিমের ডেভিল, তারপর রাধাবল্লভীর সঙ্গে কাশ্মীরি আলুর দম, সাদা ভাত, কাতলা কালিয়া, বাসন্তী পোলাও আর চিকেন কষা। মন্দ হবে কি? না সুদর্শন বাবু, এটা ঠিক মানানসই হবে না। মানে আমাদের তো অনেক লোক আসবে, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী মিলে মেরে কেটে 150 হবে। শ্বশুর বাড়ি থেকে প্রায় 80 জন মতো বরযাত্রী আসবেন বলেছেন, সম্ভ্রান্ত পরিবার। চিকেন রান্না করলে তো মান সম্মান থাকবে না, মাটন করতেই হবে। আর তাছাড়া কাতলা নয়, তার বদলে ভেটকি কিংবা চিংড়ি হলে খানিকটা মান বাড়বে। ছেলের বাড়ির মান রাখার জন্য আপনার নিজের পরিবারকে এভাবে বিপদে ফেলবেন? দেখুন রুদ্রাণী, আমার পেশা ব্যবসা, আমি বেশি লাভ হলে খুশিই হব, কিন্তু আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, এই মুহূর্তে আপনার যত ধার দেনা হয়েছে তাতে আর অতিরিক্ত খরচ করবেন না। আসলে আপনার মাসির সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক খুব ভালো, সেজন্যই বলছি। ওনার মুখেই শুনেছি বাইক, গয়না, খাট, এরপর এই ক্যাটারিংয়ের চাপটা কিন্তু একটা বিশাল অঙ্কের বোঝা হয়ে দাঁড়াবে। আমি তো শুনেছি আপনার মাসির মুখে যে আপনার জমানোর টাকাও প্রায় এই বিয়ের কারণে শেষ হয়ে যাবে। কিন্তু আমি না চাইলেও মা আমাকে জোর করছেন। আর আর আমার হবু শ্বশুরবাড়ির লোক, তারা মান সম্মানের ওপর খুব জোর দেন। খাবারের মান যদি না রাখতে পারি তাহলে তো। ঠিক আছে, আপনার যদি মান রাখতেই হয় তাহলে আমি আইটেম বাড়িয়ে দিচ্ছি। মাটন চাইছেন তাই তো? দেব। ফিশ ফ্রাই, তার সঙ্গে চিংড়ির মালাইকারি, সেটাও হয়ে যাবে। কিন্তু একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি, আজকে যা অর্ডার দেবেন তাই পরিবেশন করব। আমার দিক থেকে কোনো কনসিডারেশন থাকবে না, কিন্তু আমার খরচাটা আপনাকে মিটিয়ে দিতেই হবে। আপনাকে আমি আগে থেকে সতর্ক করে রাখলাম, পরে যেন কোনো অভিযোগ না থাকে। সুদর্শনের স্পষ্টবাদিতা রুদ্রাণীকে আঘাত করলেও সে বুঝল এটাই বাস্তব। ধার দেনা করে বিয়েটা করতে গিয়ে সে এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে কোনো আবেগের জায়গা নেই।
সুদর্শন তার পেশাদারিত্ব দেখাচ্ছে, কিন্তু তার চোখে রুদ্রাণী দেখেছিল এক ধরনের চাপা উদ্বেগ, যেন সে এই পথে পা রাখতে বারণ করছে বারবার। ঠিক আছে, আপনি তাহলে আপনার কথা মতো মেনু তৈরি করুন, আমি আপনাকে অগ্রিম দিয়ে দিচ্ছি। বাকি টাকাটা আমি বিয়ের পর শোধ করে দেব। সুদর্শন আরও একবার শান্ত পরিমিত গলায় বলল, আমি আপনাকে আবার অনুরোধ করলাম, ক্ষমতা অনুযায়ী চলুন। যাই হোক, আর কিছু? না, আমি এবার উঠি, ধন্যবাদ। বিয়ের সমস্ত ব্যবস্থাপনা একা হাতেই সামলাতে হচ্ছে রুদ্রাণীকে। রুদ্রাণী আবার সেই চেনা অথচ অস্বস্তিকর রাস্তা ধরে হাঁটছিল। হঠাৎ তার ফোনের রিংটোনটা বেজে উঠল। হ্যালো। হ্যাঁ, আমি অম্বরীশ বলছি। তোমার সঙ্গে কথা বলতে ভুলে গেছিলাম। বলছি, বাবা বললেন তুমি নাকি ক্যাটারিং এর জন্য খুব একটা ভালো কাউকে বুক করেছো। খুব ভালো করেছো, তোমার রুচি আছে। হ্যাঁ, আপনারাও তো সেই কথাই বলেছিলেন। আমাদের মান সম্মানের ব্যাপার। আর হ্যাঁ শোনো, তুমি এখন থেকেই প্র্যাকটিস শুরু করে দাও, সংসারের কাজ, রান্না বান্না এইসব করা। বিয়ে হয়ে গেলেই তো চাকরিটা ছাড়তে হচ্ছে, হাতে আর সময় নেই। আমার ব্যবসাটা বোঝার চেষ্টা করো। তোমার অত সায়েন্স নিয়ে পড়াশোনা করে সেগুলো তো কোথাও কাজে লাগাতে হবে। তবে এখন তো রান্না বান্না করতে হবে, তাই একটু সংসার সামলানোটা শিখে নাও। আমার বাবা মায়ের জন্য? আরে বললাম তো, ওসব নিয়ে আর কথা নয়। আমার একটা মিটিং আছে, পরে কথা হবে। আর হ্যাঁ, গয়নার ডিজাইনটা আমার বাবাকে দেখিয়ে নিও, আমাদের ঐতিহ্য যেন ঠিক থাকে। বাই। অম্বরীশের দিক থেকে ফোনটা কেটে যাওয়ার যান্ত্রিক শব্দ হলো। রুদ্রাণীর হতাশা আর দীর্ঘশ্বাস যেন বাড়তেই থাকছে। অম্বরীশের সঙ্গে কথা বলতে বলতে রুদ্রাণীর দম বন্ধ হয়ে আসছিল। ছেলেটার চোখে শুধু নিজের ব্যবসার হিসেব আর পারিবারিক অহংকার। রুদ্রাণীর পরিবার, তার সংগ্রাম, কোনো কিছুই এই মানুষটার কাছে গুরুত্বপূর্ণ নয়। তবু সে বাধ্য, কারণ বাইরে অপেক্ষা করছে আসল বিপদ। আর ওই যে কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তখনই বাইকের তীব্র ব্রেক কষার আওয়াজ এবং রিতেশের অভদ্র হাসি ভেসে এলো কানে। রুদ্রাণী, এত হাসি মুখে কোথায় যাচ্ছ? হ্যাঁ, ফর্সা মুখটা আরো ঝলমল করছে। রুদ্রাণী ভয় পেলেও নিজেকে সামলে নিয়ে বলল, আবার তুমি? এবার কিন্তু আমি চিৎকার করবই, আশেপাশের লোকেরা সব বেরিয়ে আসবে। চিৎকার করবে? করো, সবাই তো জানে তুমি কার। সবাই জানে আমি তোমাকে কতটা পছন্দ করি। শোনো, আমি আজ শেষবারের মতো এসেছি। রিতেশের চোখে আজ চরম সতর্কতা। সে যেন তার শেষ খেলা খেলতে নেমেছে। আমি সব খবর রাখি। ওই গুপ্তিপাড়ার ছেলের সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছে, তাই না? অম্বরীশ বড় ব্যবসায়ী। আমি বলে দিচ্ছি, কাল সকালের মধ্যে তুমি যদি ওই বিয়ে বাতিল না করো, তাহলে বিয়ের দিন এমন কিছু হবে যা তুমি কোনোদিন কল্পনাও করনি। কি করবে তুমি? কি করবে? কি করব? আমি ওর বাড়িতে তোমার নামে এমন কিছু রটিয়ে দেব যা শুনে ওরা তোমাকে আর বাড়ির বউ করে নেবে না। তোমার চরিত্র নিয়ে এমন কাদা ছেটাবো যে তোমার পরিবার সমাজে মুখ দেখাতে পারবে না। আর তোমার বাবা মায়ের চিকিৎসা তো দূরের কথা, তোমরা এক মুঠো ভাতের জন্য কাঙাল হবে। তোমার চাকরিটাও এবার যাবে। আমার দলের লোক রেডি আছে। তুমি আমার পরিবারের সর্বনাশ করবে কেন? তুমি এত জঘন্য কেন? কারণ তুমি আমার না হলে কারোর হতে পারবে না। এটাই আমার নিয়ম। হয় আমার হও, নয়তো চিরকালের জন্য একা থাকো। ভেবে দেখো, হাতে আর মাত্র কটা দিন। এই সুযোগ শেষ হলে কিন্তু আমি আর কিছু করতে পারবো না। এবার রিতেশ রুদ্রাণীর খুব কাছে চলে এলো। নিজেকে আরো একটু আড়ষ্টভাবে শক্ত করে নিল রুদ্রাণী।
তুমি তুমি একটা জানোয়ার। আমি তোমার কথা শুনবো না। না শুনলে পরিণতি ভয়াবহ হবে। বিয়ে বাতিল করো। রিতেশের বাইকের তীব্র শব্দ তুলে চলে যাওয়া, রুদ্রাণীর কান্না ভেজা চাপা গোঙানি এবার যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে। রিতেশের চূড়ান্ত হুমকি রুদ্রাণীর মেরুদণ্ড পর্যন্ত কাঁপিয়ে দিল। ও জানে এই লোকটা যা বলছে তা করতে এতটুকু দ্বিধা বোধ করবে না। একদিকে মায়ের জীবন, অন্যদিকে এই মস্তানটার হুমকি। রুদ্রাণীর মনে তখন শুধুই একটা চিন্তা, যা করার তাড়াতাড়ি করতে হবে, তাকে সাহস দেখাতেই হবে। কিন্তু কি করবে সে? আজ রুদ্রাণীর জীবনের সবচেয়ে বড় দিন হওয়ার কথা ছিল, কিন্তু তা মুহূর্তে পরিণত হলো সবচেয়ে বড় অভিশাপে। সকাল থেকেই সব ঠিকঠাকই যাচ্ছিল। বাড়িতে উৎসবের আবহ, সাজসজ্জা। রুদ্রাণীর মা বাবা ধার দেনার চিন্তা ভুলে মেয়ের নতুন জীবনের স্বপ্নে বিভোর ছিলেন। কিন্তু সন্ধ্যা নামতেই সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। যা ভয় করা হচ্ছিল ঠিক সেটাই ঘটল। রিতেশ তিওয়ারি তার শেষ চাল চালল। বিয়েবাড়ির চাপা গুঞ্জন হঠাৎ তীব্র হয়ে উঠল। একটা মোটর বাইকের তীব্র আগমন, যা প্যান্ডেলের কাছাকাছি এসে থামল। যখন সানাইয়ের সুর একেবারে থেমে গেছে, তখন প্যান্ডেলে প্রবেশ করল রিতেশ। তার মুখে চতুর বিজয়ের হাসি, তার পোশাক এলোমেলো, চোখে ঔদ্ধত্য। সে সরাসরি রুদ্রাণীর সামনে গিয়ে দাঁড়ালো। রিতেশ, তুমি এখানে কি করছো? আমি আমি তো তোমার শুভাকাঙ্ক্ষী রুদ্রাণী। দেখতে এলাম কেমন হচ্ছে আয়োজন। বেশ ইলাহি করেছো তো, কিন্তু এ কি, পাত্র কই? সে তো দেখছি না। তুমি তুমি নিশ্চয়ই কোনো নোংরা কাজ করেছো। তুমি তুমি অম্বরীশের বাড়িতে গিয়ে কিছু বলে এসেছো, তাই না? আমি আমি শুধু সত্যিটা বলেছি। অম্বরীশরা হলো ঐতিহ্য নিয়ে থাকা লোক। তাদের বাড়ি বউ যদি পথে ঘাটে অন্য পুরুষদের দ্বারা ডিসড হয়, তার চরিত্র নিয়ে কথা ওঠে, সেটা কি তাদের মানের সঙ্গে যায় বলো? তোমাকে সাবধান করেছিলাম, বিয়েটা ভেঙে দাও। তুমি আমার কথা শুনলে না কেন? এখন ভোগো। রিতেশের কথায় যেন রুদ্রাণীর মাথায় আকাশ ভেঙে পড়ল। অম্বরীশের বাড়িতে গিয়ে সে রুদ্রাণীর চরিত্র নিয়ে মিথ্যে রটিয়েছে, আর সেই মান সম্মানের ভয়েই অম্বরীশের পরিবার বিয়েতে আসেনি। রিতেশ আর এক মুহূর্ত দাঁড়ালো না। তার উদ্দেশ্য সফল। একেবারেই ভেঙে পড়েছেন মা রমা দেবী। রিতেশ তার দল বল নিয়ে উদ্ধত ভঙ্গিতে বেরিয়ে গেল বাড়ি থেকে। হায় রে হায়, আমার এ কি পোড়া কপাল! এ আমার কি হলো? আমার মেয়েটার কপালে এই ছিল। রিতেশ ওই কুন্ডাটা আমার সব শেষ করে দিল গো। মা মা তুমি শান্ত হও। এখন এখন আর কেঁদে কি হবে? সব তো শেষ। মুহূর্তের মধ্যে সেই ইলাহি আয়োজন পরিণত হলো এক বিয়োগান্তক দৃশ্যে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা নিমন্ত্রিত হয়েছিল, তারা সবাই না খেয়ে ফিরে গেল। তাদের চোখে বিস্ময়, করুণা আর নিন্দা। রুদ্রাণীর বাবা তখন বিছানায় শুয়ে শুধুই চোখের জল ফেলছেন। চারপাশে শুধু খাবারের স্তূপ, চারিদিকে চাপা নিস্তব্ধতা। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যে যার মতো পরিস্থিতি এড়িয়ে চলে যাওয়ার তাড়া পড়ল তখন। মা, তুমি ভেবো না, আমি তো আছি। এবার আমার দিকে তাকাও। এখন এই এত খাবার দাবার, এসব কি হবে মা? সব নষ্ট হয়ে যাবে রে মা। এইসবের জন্য আমরা কত ধার দেনা করলাম। আমাকে এখনই সুদর্শনের সঙ্গে কথা বলতে হবে।
তারপর দিকবিদিক শূন্য হয়ে সুদর্শনের সামনে এসে দাঁড়ালো রুদ্রাণী। সুদর্শন বাবু, সুদর্শন বাবু, শুনছেন? আরে আরে, আপনি ব্যস্ত হয়ে যাচ্ছেন, শুনতে পাচ্ছি, বলুন। কিন্তু এখন তো সব লোকজন চলে গেল, খাবার গোছাচ্ছি। বলুন, কি করতে হবে বলুন। সুদর্শন বাবু, দেখুন, এতগুলো খাবার সব নষ্ট হবে। আমি আপনাকে অনুরোধ করছি, দয়া করে এগুলো আশেপাশের যে বস্তি বা গরিব মানুষ আছে তাদের মধ্যে বিতরণ করে দিন। এভাবে নষ্ট হতে দেবেন না। গরিবদের মধ্যে? ঠিক আছে, বিতরণ করে দেওয়াই যেতে পারে, কিন্তু আমার অনেকগুলো টাকা লোকসান হবে। লোকসান তো হবেই, আর তার থেকেও বড় কথা হলো আমার পরিবারটা এখন পথের ভিখিরি হয়ে গেল। এত ধার দেনা, আপনি তো আমার পরিস্থিতির কথা জানেন। যদি আমার দিকটাও একটু দেখেন সুদর্শন বাবু, আপনার বিল থেকে যদি কিছু টাকা কম নিতেন। না রুদ্রাণী, না, আমি কোনোভাবেই কম নিতে পারবো না। আমি আগেই আপনাকে সাবধান করেছিলাম, আপনি আপনার ক্ষমতার বাইরে গিয়ে কিছু করবেন না। কিন্তু কেন যে আপনি আমার কথা শোনেননি? আমার মায়ের মান সম্মান, আমার জীবন বাঁচানোর শেষ চেষ্টা ছিল এটা। আপনি তো জানেন অম্বরীশের পরিবার মান সম্মান ছাড়া কিছুই বোঝে না, তাই আমাকে। মান সম্মান? তাহলে এই মান সম্মানের দামটা এবার আপনাকেই দিতে হবে। আমি কেটারিংয়ের ব্যবসা করি, এটা কোনো দাতব্য তো নয়। আমার চাল, ডাল, তেল, এত এক্সপেন্সিভ জিনিসপত্র সবই কেনা। আমার কর্মীদের মাইনে দিতে হবে। আপনার অনুরোধে আমি মেনু বাড়িয়েছি, তার জন্য আমার খরচও বেড়েছে। কিন্তু এখন তো বিয়েটাই হলো না, আপনারা তো খাবারগুলো গরিবদের মধ্যে বিলিয়ে দিচ্ছেন। আমার তো আর এই খাবারগুলো কোনো কাজেই লাগছে না। একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। দেখুন, খাবার বিলিয়ে দেওয়াটা মানবিকতা, আর বিল মিটিয়ে দেওয়াটা পেশাদারিত্ব। এই দুটো জিনিসকে আপনি প্লিজ এক করবেন না। আমি আপনাকে খুব স্পষ্ট করে বলেছিলাম ক্ষমতার বাইরে যাবেন না। এখন আপনার পরিবারে এত বড় একটা বিপদ হয়েছে, আমিও চাই না আপনার আরও কষ্ট হোক, কিন্তু এই ক্ষতির বোঝা আমি তো নিতে পারবো না। আমার বিলটুকু আপনাকে পেমেন্ট করতেই হবে। সুদর্শন বেঁকে বসল। তার কঠোর পেশাদারিত্ব রুদ্রাণীর কাছে তখন পাষাণ হৃদয়ের সমান মনে হলো। সে ভুলে গেল এই মানুষটি একমাত্র তাকে সতর্ক করেছিল। হতাশা ও অপমানে রুদ্রাণীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ঠিক আছে, আমি আপনার সব টাকা শোধ করে দেব, 1 টাকাও বাকি রাখবো না। কিন্তু এই মুহূর্তে আমি কিছুই করতে পারবো না। সুদর্শন নীরবে রুদ্রাণীর দিকে তাকালো। তার মুখে কোনো কঠোরতা নেই, বরং এক ধরনের চাপা কষ্ট রয়েছে। তার চোখ রুদ্রাণীর এই চরম দুরবস্থার কথা যেন অনুভব করতে পারছে। তবে সে তার বক্তব্য থেকে সরল না। সে জানে এই আঘাত রুদ্রাণীর জীবনে জরুরি ছিল, কিন্তু এই মুহূর্তে, এই কঠোর পরিস্থিতিতে দাঁড়িয়েও সুদর্শনের মনে এক মানবিক চিন্তা উঁকি দিল, যা কেউ বুঝতে পারল না। রুদ্রাণীর বাড়িতে গতকালের চরম অপমানের রেশ তখনও কাটেনি, কিন্তু এদিকে কেটারিং ব্যবসায়ী সুদর্শনও জানত না প্রকৃতির আঘাত তার দরজাতেও অপেক্ষা করছে। রুদ্রাণীর পরিস্থিতিকে কঠোর পেশাদারিত্বের মোড়কে এড়িয়ে গেলেও জীবন তাকেও একটি কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করাতে প্রস্তুত। সুদর্শন, তুই একবার শুনে যা বাবা, কি সর্বনাশ হলো রে। ভগবান কেন আমাদের সঙ্গে এই অন্যায় করলো কে জানে। কি হয়েছে মা? এমন কেন করছো? কি সমস্যা হলো? আমাকে খুলে বলো প্লিজ। তোর বোনের বিয়েটা পিছিয়ে দিতে হবে রে। সুভাষিসের বাবা
সুভাষিসের বাবা নাকি গতকাল রাতেই হঠাৎ চলে গেছেন, হার্ট অ্যাটাক। মানে কি কি বলছো মা এসব? আর মাত্র একটা সপ্তাহ পরেই তো বিয়ে। হ্যাঁ রে, ওনারা এখন কি করে বিয়ে দেবেন? অন্তত একটা বছর পিছিয়ে দিতে হবে। সব শেষ বাবা, সব শেষ। কার্ড ছাপানো হয়ে গেছে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ শুরু হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, যে লজটা বুক করা হয়েছিল সেটার কি হবে? কথাগুলো সুদর্শনের মাথায় বাজ পড়ার মতো বাজল। তার বোনের বিয়ের জন্য মোটা টাকা দিয়ে শহরের সেরা রিসর্ট বুক করেছিল। এখন যদি বিয়ে পিছিয়ে যায় তাহলে সেই টাকাটাও সম্পূর্ণ লোকসান। মাত্র এক রাতের বিয়ের অনুষ্ঠানের জন্য সেই রিসর্টের ভাড়া ছিল 2 লক্ষ টাকা। লজ? হ্যাঁ তাই তো, এখনই ফোন করতে হবে ওনাদের। টাকাটা যদি কোনোভাবে অ্যাডজাস্ট করা যায়। চটপট ফোন নাম্বার ডায়াল করলো লজ মালিকের। বুক দুরু দুরু হচ্ছে ঠিকই, তবু বেশ কিছুটা আশা নিয়েই ফোন নাম্বারটা ডায়াল করলো সে। হ্যালো, রিভারসাইড রিসর্ট, আমি সুদর্শন বলছি। আমার বোনের বিয়ের জন্য যে ডেটটা বুক করা হয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 1 সপ্তাহ বাদেই। দেখুন না, আমার ফ্যামিলিতে একটা ইমার্জেন্সি হয়েছে। আমার বোনের হবু বরের বাবা হঠাৎ গত হয়েছেন গতকাল, তাই বিয়েটা অন্তত 1 বছরের জন্য পিছোতেই হবে। না, ও প্রান্ত থেকে কোনো পজিটিভ উত্তর পাওয়া গেল না। দেখুন, আমি জানি আমার নিজেরও তো কেটারিং এর বিজনেস, কিন্তু মানবিকতার দিক থেকে না, মানে আপনারা কি অ্যাডভান্সের টাকাটা পরের বছরের বুকিং এর জন্য অ্যাডজাস্ট করতে পারেন না? এটা তো আমার দোষ নয়, বলুন। না, কোনো কথাতেই চিঁড়ে ভিজল না। চরম পেশাদারিত্ব কাকে বলে তা খুব ভালো করেই টের পেল সুদর্শন। কি বলছেন এসব? একটা টাকাও ফেরত দেওয়া যাবে না? কোনো কনসিডারেশন নেই? কিন্তু এটা তো একটা জরুরি পরিস্থিতি। মানুষের জীবনে এমন আকস্মিক দুর্ঘটনা ঘটতেই পারে। বেশ হতাশ দেখাচ্ছে সুদর্শনকে। 2 লক্ষ টাকার মধ্যে প্রায় 1,85,000 টাকা মিটিয়ে দিয়েছিল লজে। পুরো টাকাটাই জলে যাবে। সব লোকসান, মান সম্মান, টাকা পয়সা সব। আর আমার তো এতে কোনো দোষ নেই। জরুরি পরিস্থিতি। হঠাৎ সুদর্শনের চোখের সামনে ভেসে উঠল রুদ্রাণীর মুখটা। গতকাল সন্ধ্যায় সেই প্যান্ডেলে অপমান আর লজ্জায় ঢাকা রুদ্রাণীর করুণ মুখ। রুদ্রাণীও তো তাকে এই কথাটাই বলেছিল, তার একটা জরুরি পরিস্থিতি। আমি বা কি করলাম? আমি তো ওকে কঠিন নিয়ম শেখালাম। আমিও তো লজ মালিকের কাছে সেই একই করুণা চাইলাম যা রুদ্রাণী কাল আমার কাছে চেয়েছিল। মানুষের জীবনে জরুরি পরিস্থিতি যে কোনো মুহূর্তে আসতে পারে, আর আমি কাল ওর সঙ্গে পাষাণের মতো ব্যবহার করলাম। সুদর্শনের ভিতরের পেশাদারিত্বের দেওয়ালটা যেন মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল। ও অনুভব করতে পারল রুদ্রাণী ঠিক কী কষ্টের মধ্যে দিয়ে গেছে। তার মনের মধ্যে একটা মানবিক দায়িত্ববোধ জেগে উঠল। এই মুহূর্তে তার উচিত রুদ্রাণীর পাশে দাঁড়ানো। আমাকে এই সময় রুদ্রাণীর পাশেও দাঁড়াতে হবে। রুদ্রাণীর সঙ্গে কথা বলাটা এই মুহূর্তে আমার প্রয়োজন। ওর ফোন নাম্বারটা এই তো, রিং হচ্ছে। হ্যালো হ্যালো, রুদ্রাণী, আমি সুদর্শন বলছি। আপনি কি আমার অফিসে একবারের জন্য আসতে পারবেন? একটা খুব জরুরি বিষয়ে কথা ছিল। সুদর্শন বাবু, কি বলবেন? আমি আপনার টাকা শোধ করার ব্যবস্থা করছি, একটু সময় দিন। না না, টাকার জন্য নয়, আমি একটা অন্য বিষয়ে আপনার সঙ্গে কথা বলবো। আপনি একবার আসুন প্লিজ। আমি আপনার জন্য অপেক্ষা করব। আর আমার কালকের ব্যবহারের জন্য দুঃখিত। সুদর্শনের গলার স্বর বদলে গেছে।
রুদ্রাণী অবাক হলেও সেই স্বরের মধ্যে একটা ভরসা খুঁজে পেল। যে মানুষটা গতকাল এতটা কঠোর ছিল, আজ হঠাৎ কেন এত নমনীয়? রুদ্রাণীর মনে এক ঝলক আশা জাগল, যা গত দুদিনে পুরোপুরি নিভে গিয়েছিল। গত 1 মাসে রুদ্রাণীর জীবনে অনেক বড় পরিবর্তন এসেছে। সে কেটারিংয়ের বিল মেটানোর জন্য মাসে মাসে সুদর্শনের কাছে আসে, কিন্তু শুধু বিল মেটানোর জন্য নয়। সুদর্শন যে তার প্রতি সহানুভূতি দেখিয়েছে এবং বিলের টাকার বিষয়ে যে নমনীয়তা দেখিয়েছে, তা রুদ্রাণীর মনে এক নতুন ভরসা জাগিয়েছে। আজ আর সম্পর্কটা কেবল কেটারিং ব্যবসায়ী আর গ্রাহকের মধ্যে সীমাবদ্ধ নেই। তাদের মধ্যে তৈরি হয়েছে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সুদর্শন, এই মাসের কিস্তিটা রাখলাম, আর সত্যি বলছি, তোমার ওই দিনের ব্যবহারের জন্য আমি আজও কৃতজ্ঞ। তোমার জন্যই এত বড় একটা ধাক্কার পরও আমার পরিবারে এখনো মাথা গোঁজার ঠাঁই আছে। এতে ধন্যবাদ দেওয়ার কিছু নেই রুদ্রাণী। আমি শুধু রিয়েলাইজ করতে পেরেছিলাম, মানুষের জীবনে ইমার্জেন্সি কখন আসে তা কেউ বলতে পারে না। তাছাড়া তোমার মতো একজন দায়িত্বশীল মানুষ, সে যে টাকা মেরে দেবে না সে ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম। তুমি তো সেদিনও এত কঠোর ছিলে, হঠাৎ এতটা পাল্টে গেলে কি করে? আমাকে কি এমন কথা বলবে বলেছিলে সেদিন? হ্যাঁ, আসলে আমার জীবনেও একটা আকস্মিক দুর্ঘটনা ঘটেছে। আমার বোনের বিয়েটা হঠাৎ করেই পিছিয়ে দিতে হয়েছে। লজ বুকিংয়ের টাকাটাও ফেরত পেলাম না। তখনই বুঝলাম আমার এই পেশাদারিত্বের চেয়ে মানুষের আবেগ এবং বিপদ কতটা বড়। ঠিক সেই মুহূর্তে আমার মনে হলো, লস হলেও রুদ্রাণীর পাশে দাঁড়ানোটা আমার উচিত। সুদর্শনের সরল স্বীকারোক্তি রুদ্রাণীর মন ছুঁয়ে গেল। এই মানুষটা কেবল একজন ব্যবসায়ী নয়, তার মধ্যে একজন সংবেদনশীল বন্ধু লুকিয়ে আছে। তাদের কথোপকথনে এখন আর কেটারিংয়ের হিসেব নয়, বরং ব্যক্তিগত জীবনের টুকটাক গল্প উঠে আসে। তোমার বোনের বিয়েটা পিছিয়েছে জেনে খারাপ লাগলো, তবে তুমি সত্যি খুব ভালো মনের মানুষ। তোমার মতো বন্ধু পাওয়াও তো ভাগ্যের ব্যাপার। তুমিও তো খুব সাহসী। এত বড় একটা ধাক্কার পর তুমি তো ভেঙে পড়োনি। আবার কি সুন্দর চাকরিটা করছো, বাবা মায়ের দেখাশোনা করছো। তোমার এই লড়াকু মনোভাবটা আমার সত্যিই খুব ভালো লাগে। আচ্ছা, তুমি কি এখনো এমএসসি করার কথা ভাবো না? ভেবেছিলাম, কিন্তু সামর্থ্য ছিল না। এখন তো আর সেসবের সুযোগই নেই। কেন নেই? সুযোগ সবসময় থাকে, সেটা খুঁজে নিতে হয়। আচ্ছা, আমি যদি তোমাকে সাহায্য করতে পারি, না মানে পড়াশোনার জন্য যদি কোনো বই বা ইনফরমেশন দরকার হয়, আমাকে প্লিজ বলতে পারো তো। তোমার মেধাটা তো নষ্ট হতে দেওয়া যায় না, তাই না? সুদর্শন যেন এখন আর শুধু পাওনাদার নয়, এখন রুদ্রাণীর জীবনের নতুন দিশারি। রুদ্রাণীর মনে হলো এই মানুষটা তার জীবন থেকে অন্ধকার দূর করে আলো জ্বালতে চাইছে। এই বিশ্বাস আর নির্ভরতা, হয়তো এটাই প্রেমের প্রথম ধাপ। সুদর্শন, একটা কথা তোমাকে বলতে ভুলে গেছি। গত মাস থেকে না ওই লোফারটা যে আমায় খুব বিরক্ত করত, রিতেশ, সে না আর কোনোভাবেই আমায় বিরক্ত করেনি। তুমি জানো, প্রতিটা সন্ধে আমি খুব ভয় ভয় থাকি। আমি জানি, আসলে আমি একটা ব্যবস্থা করেছি। তুমি কি করেছো তুমি? দেখো রুদ্রাণী, আমিও কিন্তু লোকাল ছেলে, আমারও কিন্তু বেশ কিছু পরিচিতি আছে। আমি তোমার সঙ্গে হয়ে যাওয়া সমস্ত ঘটনার বিবরণ নিয়ে সরাসরি আমার এক পরিচিত পুলিশ বন্ধুর কাছে গিয়েছিলাম। অম্বরীশের বাড়িতে কি হয়েছে, সে কেন তোমার চরিত্র নিয়ে গুজব ছড়িয়েছে, সবটা জানিয়েছি। পুলিশ? কিন্তু তুমি কেন এসব করলে? যদি ওরা তোমাকে... চিন্তা করো না,
রিতেশ রাজনৈতিক মদতপুষ্ট হতেই পারে, কিন্তু আইনের বাইরে তো কেউ নয়। পুলিশ ওর দলের কয়েকজনকে ধরেছিল, তাদেরকে স্পষ্ট করে খড়কে দিয়েছে বলতে পারো, যাতে তোমার ধারে কাছেও আর তারা কোনোভাবেই না আসে। আর রিতেশকে এমনভাবে ভয় দেখানো হয়েছে যে সে আপাতত ত্রিবেণীর ত্রিসীমানায় আসবে না। সে এখন ভয়ে গুটিয়ে গেছে। সুদর্শন ঘটনাটা এমনভাবে বর্ণনা করল যেন তা খুবই সাধারণ একটা কাজ, কিন্তু রুদ্রাণীর জন্য এটা ছিল একটা বিশাল স্বস্তি। এই মানুষটা তার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে, তার চরম শত্রুকে মোকাবেলা করেছে। এই মুহূর্তে সুদর্শন কেবল একজন বন্ধু নয়, সে যেন একজন রক্ষক। তুমি তুমি আমার জন্য এত কিছু করলে। রিতেশ আমার পুরো জীবনটা নষ্ট করে দিচ্ছিল। তুমি আমাকে অনেক বড় একটা অস্বস্তি থেকে বাঁচালে সুদর্শন। আরে বাবা, বললাম তো, চিন্তা করো না। তোমার মতো একটা লড়াকু মেয়ে যখন এত দায়িত্বশীল, তখন তার পাশে থাকার দায়িত্ব সমাজেরও তো বর্তায়, বলো। এখন থেকে তুমি নির্ভয়ে কাজ থেকে ফিরতে পারবে, এই বিষয়ে আর চিন্তা করতে তোমায় হবে না। এটা আমার দায়িত্ব। আমি জানি না কিভাবে তোমার এই ঋণ শোধ করব। থাক থাক, অনেক হয়েছে, আর ধার শোধ করার কোনো দরকার নেই। শুধু মাঝে মাঝে এসে আমার সঙ্গে এক কাপ চা খেয়ে যেও। আর সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, সাহস হারিও না। সুদর্শন যখন রুদ্রাণীর হাত থেকে চায়ের খালি কাপটা তুলে নিল, তখন তাদের দুজনের চোখেই ছিল এক অব্যক্ত ভাষা। বন্ধুত্বপূর্ণ সেই সম্পর্কের আড়ালে তখন জন্ম নিচ্ছিল এক গভীর প্রেম। সুদর্শন যে শুধুমাত্র তার ঋণ মুকুব করেছে তাই নয়, তার জীবনের নিরাপত্তাও নিশ্চিত করেছে। রুদ্রাণীর চোখে এই মানুষটির জন্য এখন শুধু বিশ্বাস নয়, বরং এক নতুন অনুভূতি জন্ম নিয়েছে। জীবন কখনো কখনো চরম আঘাত দিয়েও নতুন কোনো পথ খুলে দেয়। রুদ্রাণী আর সুদর্শনের ক্ষেত্রেও তাই হলো। কেটারিং এর সামান্য একটা বিল থেকে শুরু হওয়া সম্পর্কটা আজ পরিণত হয়েছে এক গভীর ভালোবাসায়। সুদর্শন শুধু রুদ্রাণীর পাওনাদার বন্ধু নয়, সে এখন তার জীবনের সবটুকু। রিতেশের ভয় আজ অতীত, কারণ সুদর্শনের মতো একজন নির্ভরতার প্রতীক রুদ্রাণীর পাশে এসে দাঁড়িয়েছে বিনা শর্তে। রুদ্রাণীর জীবনে সুদর্শন খানিকটা রামধনুর মতো। দীর্ঘক্ষণের ঝড় বৃষ্টির শেষে যখন আকাশ মেঘমুক্ত, সেই আকাশে রঙিন রামধনু যেভাবে আলো ছড়িয়ে দেয়, রুদ্রাণীর জীবনে সুদর্শন ঠিক তেমনই একটা আলোর উৎস। কি গো, উঠবি মিসেস সেন? আজও দেখছি বইয়ে মুখ গুঁজে বসে আছো। আরে বাবা, বিকেল বেলাটায় এই পার্কের গঙ্গার ধারের হাওয়ায় একটু প্রেম করতে দেবে না নাকি? আরে এখনো তো বিয়েই হয়নি, তাতেই মিসেস সেন হয়ে গেলাম। আর বই তুমি তো জোর করলে। রুদ্রাণী তোমার মেধাটা নষ্ট হতে দেওয়া যাবে না বললে, তাই এমএসসির জন্য আবার ভর্তির পরীক্ষা দেব ভাবছি। এই তো, এটাই চাই। তুমি শুধু আমার জীবন সঙ্গী হবে না, তুমি তোমার নিজের স্বপ্ন পূরণ করবে। আমি পাশে তোমার ঢাল হয়ে দাঁড়িয়ে থাকব। তোমার বাবা মায়ের চিন্তা এখন থেকে কিন্তু শুধু তোমার একার চিন্তা নয়। আমার কাঁধ তোমার সঙ্গে তোমার পরিবারের সব দায়িত্ব নিতে প্রস্তুত। সুদর্শন, তুমি আমার জীবনে না এলে কি হতো আমি ভাবতেই পারি না। অম্বরীশের শর্ত, রিতেশের হুমকি, সব মিলিয়ে আমার জীবনটা শেষ হয়ে যেত। তুমি ছিলে বলেই বাবার চিকিৎসা, মায়ের রুটিন চেকআপ সবটাই ঠিকঠাক করাতে পারছি। তোমার বাবাও তো আগের থেকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন, তাই না? আসলে গ্লুকোমা কিন্তু পুরোপুরিভাবে সারিয়ে ফেলা সম্ভব নয়। আর তোমার মায়ের নিয়মিত চিকিৎসা চলছে। তুমি শুধু সাহসটুকু জুগিয়ে যাও, দেখবে উনিও একদিন সুস্থ হয়ে উঠবেন। রুদ্রাণী, তুমি আমাকে শিখিয়েছ ভালোবাসা মানে শুধু রোম্যান্স করা নয়, কঠিন পরিস্থিতিতে
ঢাল হয়ে তার পাশে থাকা। এই 1 বছরে রুদ্রাণী দেখেছে সুদর্শন কতটা দায়িত্বশীল। সে শুধু তার ব্যবসা নয়, রুদ্রাণীর পরিবারের প্রতিটি সদস্যের প্রয়োজনকেও গুরুত্ব দেয়। সেই যে সামান্য কেটারিং ব্যবসায়ী হিসেবে তার আগমন, আজ সে রুদ্রাণীর জীবনের সর্বস্ব। তোমার মনে আছে প্রথম দিন যখন তুমি আমার কাছে বিলের জন্য একেবারে কঠোর হয়ে গিয়েছিলে? আমার মনে হয়েছিল তুমি দুনিয়ার সবচেয়ে পাষাণ মানুষ। আমারও খুব মনে আছে। আমি যদি সেদিন কঠোর না হতাম তাহলে তোমার এই ভরসার জীবনটা পেতে কি? আমি শুধু চেয়েছিলাম তুমি বাস্তবটা বোঝো। সেদিন যখন লজ মালিক আমার সঙ্গে ওই একই ব্যবহার করলো, তখনই বুঝলাম নিয়ম আর আবেগের মধ্যে একটা ভারসাম্য থাকাটা জরুরি। সুদর্শন, আর একটা কথা, বিয়ের পর আমার আমার চাকরিটা। সুদর্শন রুদ্রাণীর ঠোঁটে আঙুল দিয়ে থামিয়ে দিল। এই কথাটা আর কোনো দিন বলবে না। তুমি চাকরি করবে, তুমি এমএসসি করবে, তোমার জীবন তোমার ইচ্ছে মতো চলবে। আমি তোমার হাজবেন্ড হব ঠিকই, তোমার ইচ্ছের মালিক নই। তোমার বাবা মাকে দেখভাল করা আমারও দায়িত্ব। তোমার চাকরি করা শুধু তো তোমার জন্য নয়, তোমার পরিবারের জন্য। সত্যি সত্যি তুমি খুব ভালো। আমি আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে ভীষণ ভালোবাসি রুদ্রাণী। এখন শুধু একটা নতুন দিনের অপেক্ষা, যেদিন তুমি আবার নতুন কোণে সেজে আমার অপেক্ষায় বসে থাকবে। জুট মিলের শ্রমিক পরিবারের সেই নিম্ন মধ্যবিত্ত মেয়েটা আজ তার জীবনের সব থেকে বড় জয় পেয়েছে। তার প্রেম শুধু একটা রোম্যান্টিক পরিণতি নয়, তার পরিবারের সংগ্রামেরও জয়। সে অম্বরীশের মতো অহংকারীকে নয়, বরং সুদর্শনের মতো মানবিক মানুষকে বেছে নিয়েছে তার জীবনে, যে কেবল ব্যবসা নয়, মানুষের প্রতি বিশ্বাস রাখতে জানে। না, এবার চলি, জানো, একজন ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে যেতে হবে। আর দেরি নয়, কাল আবার দেখা হবে। হ্যাঁ, চলি বলতে নেই, বলতে হয় আসি। আমরা বাঙালি, বুঝলে মশাই? আমাদের চলে যাওয়ার মধ্যেও ফিরে আসার প্রতিশ্রুতি থাকে। কাল দেখা হবে। এভাবেই রুদ্রাণীর জীবনের গল্পটা একটা কঠিন মোড় থেকে মোলায়েম রাস্তায় ঘুরে গেল। যেখানে অন্ধকার ছিল সেখানে আলো এলো। প্রমাণ হলো সত্যিকারের ভালোবাসা শুধু সুন্দর চেহারায় নয় বা বড় বড় ডিগ্রিতেও নয়, বরং বিপদের সময় পাশে দাঁড়ানো এবং একে অপরের জীবনের সংগ্রামকে মূল্য দেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে। রুদ্রাণী আর সুদর্শনের জীবন এখন কেবল তাদের নয়, তাদের পরিবারেরও নতুন আশা। ওরা নিশ্চয়ই ভবিষ্যতে বিয়ে করবে আর অনেকটা পথ একে অপরের হাত ধরেই চলবে। এমন আশা নিয়েই শেষ করছি আজকের গল্প, রূপকথা আনাচে কানাচ। মানুষের জীবনে এভাবেই বাস্তব রূপকথা কখনো কখনো ধরা দেয় বইকি, তাই তো? যদি আজকের গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে জানা আছে তো? চটপট একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করে দেবেন। আর যদি মনে হয় এটা আপনার জীবনের স্পেশাল কারোর সঙ্গে শেয়ার করবেন, করে দিন না প্লিজ। আর হ্যাঁ, যাদের সঙ্গে শেয়ার করবেন প্লিজ তাদের একটু সাবস্ক্রাইব করার কথাটাও বলে দেবেন। আর নোটিফিকেশন পাওয়ার জন্য কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, কেমন? এবার চলে আসবো আবার আরও একবার মনে করিয়ে দিতে ভালোবাসার মরশুমের আরও একটা চ্যানেল, ভূত চর্চা, যেখানে প্রতি সোমবার বেলা 12টা এবং প্রতি শনিবার রাত্রি 11টায় একটা করে ভূতের গল্প নিয়ে আসি আমরা। আর খুব শিগগিরই সেখানে নিয়ে আসছি রহস্য রোমাঞ্চ গল্প। সেই চ্যানেলের লিংক দিয়ে রাখলাম এই গল্পের ডেসক্রিপশন বক্সে, সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তবে এবার চলে আসবো গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন মধুমিতা মালিক, শেখ সোনা, রিঙ্কু সেনাপতি, অঙ্কিতা সরকার, অজয় মালিক, মাসুমা আক্তার, অর্পণ পাঁজা, সাগরিকা মণ্ডল, নিয়তি সিং, ঝর্ণা খাতুন, পায়েল খাটিয়াল দাস, নন্দিনী গুড়িয়া,
মোহিনী ভট্টাচার্য, সাগর ভৌমিক, সীমা সরকার, বিদিশা জাতি, মৌসুমী হালদার, ঈশানী ঘোষ সহ অনেকেই। এবার চলে আসবো আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, রুদ্রাণীর মায়ের নাম কি ছিল? জানি গোটা গল্পটা যদি মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে এই প্রশ্নের উত্তর ভীষণ সহজ। তাই আর অপেক্ষা নয়, চটপট মোবাইল ফোনটা নিন আর টাইপ করুন সঠিক উত্তর। কথা দিচ্ছি, আগামী পর্বে প্রতি পর্বের মতোই প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। তাহলে আজ এ পর্যন্তই। কথা হচ্ছে আগামী শুক্রবার রাত্রি ঠিক 8টায়। ততক্ষণ এই উৎসবের মরশুম খুব ভালোভাবে উপভোগ করুন। ভালো থাকুন সকলে, আর দীপাবলির আলোয় সবার জীবন আলোকিত হয়ে উঠুক, এই কামনা করে আজ বিদায় নিলাম। ভালোবাসার মরশুমের সঙ্গে সঙ্গে ভূত চর্চাতেও থাকবেন কিন্তু, কেমন?